Hi everyone, welcome back and I am back with another set of book. কিন্তু আজকে আমি যার বইয়ের ব্যাপারে কথা বলবো বা যার লেখা বইয়ের ব্যাপারে কথা বলবো তার নাম হচ্ছে বেনিয়ামিন। নাও আই এম কোয়াইট শিওর অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে আপনারা সকলে হয়তো সাম অর অল অফ বেনিয়ামিনস রাইটিং অলরেডি পড়ে ফেলেছেন। তো আমি আজকে টপ ফোর অ্যাকর্ডিং টু মি টপ 4 বেনিয়ামিন বইয়ের বেনিয়ামিনের লেখা বইয়ের ব্যাপারে কথা বলতে চলেছি। So if you guys wanna know what the books are, or if you guys wanna stay a little longer with me, then let's get started. তো কালকেও আমি ঠিক একই সময়তে ভিডিও বানাতে বসেছিলাম, মানে ঠিক একই সময়তে। আজকে হলো থার্সডে। আজকে আমার ভিডিওটা যাওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমি কালকে ভিডিওটা বানাতে পারিনি, কারণ কি কালকে ভীষণ মেঘ করেছিল আর ভীষণ গরম ছিল, আর সাডেনলি কীরকম একটা অন্ধকার টাইপের হয়ে গেছিলো বলে আমি কালকে ভিডিওটা বানাতে পারিনি, বলে আজকে ভিডিওটা বানাচ্ছি। আর আই এম লাইক প্রবাবলি শিওর যে আজকের ভিডিওটা কালকে আমি পোস্ট করতে চলেছি। তো যাই হোক, আজকে আমি ঠিক একই সময়তে কালকে আমি ঠিক একই সময়তে ভিডিও বানাতে বসেছিলাম, কিন্তু আমি কালকে ভিডিওটা একদম বানাতে পারিনি। তাই জন্য আজকে আমি একদম সেজে গুজে চলে এসেছি আপনাদের সামনে ভিডিওটা বানাতে। কিন্তু আজকে আমি যে পয়েন্টসগুলো নিয়ে কথা বলবো সেগুলো আমি খুব সুন্দর করে একটা জার্নালে সাজিয়ে রেখে দিয়েছি, যাতে আমার কথা বলার সময়তে খুব একটা বেশি প্রবলেম না হয় আর কথাগুলো অনেকটা বেশি লিমিটেড থাকে। তো অবভিয়াসলি আপনারা যেহেতু বেনিয়ামিনের বই পড়েই ফেলেছেন অলরেডি, অর মেবি পড়েছেন, আমি খুব একটা শিওর নই তার ব্যাপারে। তো আজকে আমি যেই বইগুলোর ব্যাপারে কথা বলতে চলেছি তার মধ্যে প্রথম আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জ্যাসমিন ডেজ। এই বইটা জ্যাসমিন ডেজ। এই বইটা হচ্ছে আরেকটা সুন্দর কাভারওয়ালা বুক। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ওয়েভেন ইন দ্য মুনলাইটে যেই কাভারটা রয়েছে সেটা হচ্ছে আমার সব থেকে প্রিয় কাভার। অবভিয়াসলি একটা বইকে কাভার দিয়ে জাজ একদমই করতে নিয়ে আমি জাজ করছি না, কিন্তু আমার কাভারগুলো একটুখানি সুন্দর হলে দেখতে ভালো লাগে। লাইক ইটস কমপ্লিটলি মাই পার্সোনাল ওপিনিয়ন। তো এটা হচ্ছে সেকেন্ড বই যার কাভারটা আমার ভীষণ সুন্দর লাগে। আর এই কাভারটা ছাড়াও এই বইটার মধ্যে অনেক কিছু রয়েছে যে জিনিসপত্রগুলো ভালো লাগার মতন, কিন্তু আমি আজকের ভিডিওতে জাম্প করার আগে আমি কিছু কিছু ব্যাপারে কথা বলতে চাই। মোস্টলি বেনিয়ামিন বলে যে ব্যক্তি রয়েছে, যে রাইটার বা অথর রয়েছে, হি মোস্টলি আন্ডারটুক টু রাইট অ্যাবাউট সামথিং ভেরি ইন্টারেস্টিং। উনি সবসময়তে সমাজের সেই সেকশনের মানুষগুলোকে নিয়ে কথা বলেছে যারা মোস্টলি লাইক সাপ্রেসড, যাদেরকে কোনো না কোনোভাবে কোনো না কোনো কাজের জন্য বাধ্য করা হয়েছে। তো সেরকম একটা সেকশনকে নিয়ে বেনিয়ামিন মোস্টলি কথা বলেছে, বা এমন একটা সেকশনকে নিয়ে কথা বলেছে যাদের কাছে কোনো চয়েস নেই লাইফ নিয়ে, যারা খুবই আন্ডার প্রিভিলেজ অথবা আনপ্রিভিলেজ সেকশন নিয়ে কথা বলেছে। তো জ্যাসমিন ডেজ বইটা যে রয়েছে, জ্যাসমিন ডেজ বইটাতেও এরকমই কতগুলো ইনসিডেন্ট রয়েছে, আর সেই ইনসিডেন্টগুলো ভীষণই সুন্দর। তো এই বইটাতে জ্যাসমিন ডেজে যে যে টপিকগুলো নিয়ে কথা বলা রয়েছে সেই টপিকগুলো ফার্স্ট, এই বইটা একটা গালফ কান্ট্রিতে একটা সেকশনে বা গালফ কান্ট্রিতে একটা জায়গাতে এই বইটা পুরোপুরি ওই গালফ কান্ট্রির ওই জায়গাটাকে নিয়ে লেখা হয়েছে। আর এই গল্পের বইটা পড়ে শেষের দিকে আমরা এটা খুব ভালো করে বুঝতে পারি যে দিস বুক কমপ্লিটলি টক্স অ্যাবাউট দ্য আরব স্প্রিং। তো অবভিয়াসলি এটা গালফ কান্ট্রি বা মিডল ইস্টার্ন কান্ট্রি বা লিটল বিট অফ আফ্রিকান কান্ট্রিতেই হবে। তো এখানটাতে কোনো পার্টিকুলার নাম বলে দেওয়া নেই কোনো জায়গার, বাট এখানটাতে সেই জায়গাটাকে দ্য সিটি বলে উল্লেখ করা রয়েছে। এই গল্পটা একটা মেয়ের ব্যাপারে যার নাম হচ্ছে সামিরা। শি ইজ বেসিক্যালি ফ্রম লাহোর, পাকিস্তান, যে গালফ কান্ট্রির একটা জায়গাতে বা সিটিতে গিয়ে নিজের একটা কেরিয়ার শুরু করার কথা ভাবে। তো ও হচ্ছে ওখানকার একটা রেডিও জকি। ওখানটাতে যাওয়ার পরে ওর নিজের যে আঙ্কেল, ওর বাবার যে দাদা, তার একটা বড় অ্যাপার্টমেন্ট দেওয়া রয়েছে, সেখানটাতেই ও আস্তে আস্তে থাকতে শুরু করে। বেসিক্যালি আমার এই গল্পটার ব্যাপারে বলার মতন সেরকম খুব একটা পয়েন্টস নেই, রাদার এই গল্পটা নিয়েই শুধু কথা বলা রয়েছে। না এই গল্পটাতে না কোনো ইন্ডিয়ান লোক রয়েছে সেরকম করে, ইন্ডিয়ান লোক রয়েছে বাট গল্পটা মোস্টলি সামিরার লাইফের ওপরেই ফোকাস করা হয়েছে। আর এই ব্যাপারটার ওপরে ফোকাস করা হয়েছে যে সামিরা কিভাবে নিজের ফ্যামিলি আর আলী নামে ওর একজন বন্ধু ছিল, যাদের দুজনের একটা স্কার্মিশের মধ্যে পড়ে যায়, ওকে বাধ্য করা হয় বা ওকে কম্পেল করা হয় একটা সেকশনকে বা একটা সাইডকে চুজ করার জন্যে। আর তো সেই সাইডটাকে চুজ করা নিয়ে বা সেই সাইডটা কেন চুজ করতে হবে বা সেই সাইডটাকে চুজ করার জন্য কি কি করা হয়েছিল, বেসিক্যালি সেইগুলো নিয়েই এই গল্পটা রয়েছে। তো প্রথমে এমনভাবে গল্পটা স্টার্ট হচ্ছে যে সামিরা কোনো একটা গালফ কান্ট্রিতে গিয়ে একজন রেডিও জকি হিসেবে নিজের লাইফটাকে স্টার্ট করার পরে ওখানকার একটা ছেলে থাকে আলী, তার সাথে ওর খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়, ফ্রেন্ডশিপটা ভীষণই ভালো হয়। এবার সামিরা ইজ বেসিক্যালি ফ্রম আ মুসলিম ফ্যামিলি। আমি কোনো রিজিয়নাল বা আমি কোনো রিলিজিয়াস কোনো অ্যাসপেক্টের মধ্যে যাচ্ছি না, কিন্তু হয় অনেক সময় তো আমাদের ইন্ডিয়ান সমাজেও রয়েছে যে আমাদের ফ্যামিলি অনেক কনজারভেটিভ হয়। আমরা যদি কোনো একটা ছেলের সাথে বন্ধুত্ব করি বা রাস্তায় দাঁড়িয়ে যদি কোনো একটা ছেলের সাথে কথা বলি, আমাদের ফ্যামিলিতে আসলে কিছু কিছু কটু কথা শুনতে হয় বা কিছু কিছু কোয়েশ্চেনের জন্য আনসারেবল থাকতে হয়। তো সামিরা ইজ নট দ্য এক্সেপশন। সামিরাকে ওরকম করতে হয়। সামিরার ফ্যামিলিতে
সামিরার ফ্যামিলিতে যখন আলীর সাথে ওর ফ্রেন্ডশিপটা অনেক বেশি করে মানে ঘনীভূত হচ্ছিল, তখন সামিরাকেও কিছু কিছু প্রশ্ন করা হয়, যেই প্রশ্নগুলো দেওয়ার জন্য ফার্স্ট অফ অল ও নিজেকে কখনো আনসারেবল মনে করেনি। আর সামিরা ওয়াজ ওয়ান টাইপ অফ ক্যারেক্টার যে একটুখানি আউটস্পোকেন টাইপের, আর যে একটুখানি ইন্ডিপেন্ডেন্ট বা লিবারাল টাইপের, মানে এমন না যে আমি কারোর বাড়িতে থাকছি বলে তাদের সমস্ত গাইডলাইন্স মেনে আমাকে চলতে হবে। শি ওয়াজ নট কমপ্লিটলি লাইক দ্যাট। তো প্রথমে গল্পটা একটা খুব সুন্দর টোনে স্টার্ট হয়। অবভিয়াসলি গালফ কান্ট্রিজ আর ভেরি লাইক রিচ কান্ট্রি, ওখানে অনেক বড় বড় স্কাই স্ক্র্যাপার্স রয়েছে, ওখানটাতে অনেক সুন্দর সুন্দর গার্ডেন রয়েছে, আর পুরো জায়গাটা ভীষণ সুন্দর করে ভীষণ প্ল্যান্ড ওয়েতে ডেকোরেট করা রয়েছে। তো সেরকম একটা জায়গাতে গিয়ে মানে সেরকম একটা জায়গাতেও যে মানুষকে সাপ্রেস করা হয় বা মানুষকে মানে একটা সেকশনকে কমপ্লিটলি সেকেন্ড 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 কী বলে ওটাকে, মানে যাই হোক ওখানটাতে একটা সেকশনে পুরো মানুষকে সাপ্রেস করা হয়, তাদের কোনো কথাবার্তার কোনো জায়গা নেই, তাদেরকে ইভেন সমাজে অতটা বেশি পরিমাণে সম্মানও দেওয়া হয় না। তো এই বইতে সেই সেই জিনিসপত্রগুলো রয়েছে। হ্যাঁ, এবার আমি আপনাদেরকে কিছু বলতে চাই। এই গল্পটা নিয়ে কথাবার্তা বলতে গেলে আমাকে রিলিজিয়াস অনেক অ্যাসপেক্টে কথা বলতে হবে, বা গালফ কান্ট্রিজের যে সমস্ত পলিটিক্যাল অ্যাসপেক্ট রয়েছে আমাকে সেগুলোর মধ্যেও ঢুকতে হবে, বাট আমি আমার ভিডিওতে সেইগুলোর দিকে একদম যেতে চাইছি না। রাদার আমি শুধু আপনাদেরকে গল্পের আউটলাইনটা বলছি যে সামিরা নামে যে ক্যারেক্টারটি রয়েছে সে ওখানটাতে যায় রেডিও জকি হিসেবে লাইফ স্টার্ট করে, তারপরেও খুবই মিসফরচুনেটভাবে বা আনফরচুনেটভাবেও একটা অ্যারো স্প্রিং নামক একটা জিনিসের মধ্যে পড়ে যায়, আর সেই জিনিসটার মধ্যে পড়ে যাওয়ার পর ওর লাইফে কিছু কিছু বাজে ঘটনা ঘটে। তো এই সময়টা মানে এই সিচুয়েশনটা যখন যাচ্ছিল তখন সাডেনলি আফটার সাম ডেজ যখন ওখানটাতে প্রোটেস্ট বা খুব মানে যে জিনিসপত্রগুলো বা স্ট্রাইক হচ্ছে, মানে বিভিন্ন জিনিসপত্র হচ্ছে, তখন লাইক অন আ সার্টেন ডে সামিরাস ফাদার ওয়াজ কিল্ড। আর সামিরার ফাদার যখন মারা গেছিলো তখন এটাই দেখানো হচ্ছে যে যেহেতু আলী মানে অপোনেন্ট টিম থেকে বিলং করছে, এটাই সামিরাকে বিশ্বাস করতে বাধ্য করা হয়েছিল যে আলী ইজ দ্য পার্সন বিহাইন্ড ইউর ফাদার্স ডেথ। এটা ওকে শুধুমাত্র ওখানকার যে সমস্ত অথরিটি মানে যাকে এখানটাতে হিজ ম্যাজেস্টি বলে মানে বারবার করে ক্লেম করা হয়েছে, বা সামিরার যে ফ্যামিলি মেম্বাররা রয়েছে যারা হিজ ম্যাজেস্টির পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে, তারা অনেকভাবে সামিরাকে এটাই বোঝানোর চেষ্টা করেছে যে দিস ইজ আলী, হি ইজ ইউর ফ্রেন্ড অ্যান্ড হি কিল্ড ইউর ফাদার। আর খুব জঘন্যভাবে মানে ওর বাবাকে মারা হয়েছে। ইভেন যে এর থেকেও জঘন্য ঘটনা ঘটেছিল ওখানটাতে, যে সামিরার বাবার যে মৃত্যুটা বা যেভাবে ওর বাবাকে মার্ডার করা হয়েছে সেই পুরো মানে সিচুয়েশনটাকে ভিডিওগ্রাফ করে ইউটিউবে পোস্ট করা হয়েছে। তো সামিরা যখন ইউটিউবে এই ভিডিওটা দেখে তখন সামিরা মানে বিশ্বাস করতে বাধ্য হয়, মানে ওকে নিজেকে বিশ্বাস করাতে হয় অনেকটা মানে কঠিনভাবে, যে দিস ভিডিও মানে আই মিন দ্য কার উইচ ওয়াজ রেসপন্সিবল ফর কিলিং হার ফাদার সেটা আলীর কার। কারণ কি আলীর কারে অনেকবার উঠেছে, আলী ওকে অনেকবার অফিস থেকে আসার সময় লিফট দিয়েছে, তো আলীর গাড়িটাকেও খুব ভালো করে জানতো, কিন্তু মানে ওর মন কিছুতেই এটা মানতে বাধ্য থাকে না যে দিস ওয়াজ আলিস কার অ্যান্ড আলী কিল্ড হিজ ফাদার মানে কিল্ড হার ফাদার। তো এর জন্যে সামিরা একটা গল্প লেখে। অবভিয়াসলি এই গল্পটা কি লেখে বা কেন লেখে সেই জিনিসপত্রগুলো নিয়ে এই বইটার একটা খুব সুন্দর সিকুয়েল রয়েছে, সেটা হলো আল আরাবিয়ান নোবেল ফ্যাক্টরি। এটা হচ্ছে এই বইটা। এবার জ্যাসমিন ডেজ আর আল আরাবিয়ান নোবেল ফ্যাক্টরির মধ্যে সেরকম কোনো কানেকশন আমি এস্টাবলিশ করতে পারিনি। এই গল্পটা একটা ইন্ডিভিজুয়াল পার্সোনালিটিকে নিয়ে লেখা, আর এই গল্পটা একটা ইন্ডিভিজুয়াল পার্সোনালিটিকে নিয়ে লেখা, কিন্তু এই গল্পটার শেষের দিকে মানে পুরোপুরি খুব সুন্দরভাবে বোঝা যায় যে মানে হোয়াট হ্যাড অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। ওয়াজ সামিরাস ফাদার কিল্ড বাই আলী অর সামওয়ান এলস। তো এই জিনিসপত্রগুলো জানতে গেলে আপনাদেরকে এই বইটার সাথে সাথে এই বইটাও কিনতে হবে। আমি প্রথমে এই বইটা কিনেছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে এই বইটা পড়ে কোনো লাভ নেই, তাই জন্য আমি এই বইটা কিনে পড়ে তারপরে এই বইটা পড়েছিলাম। তো এখানটাতে এই গল্পটা স্পেসিফিক্যালি নিয়ে আমার সেরকম করে কোনো কিছু বলার ছিল না গল্পটা ছাড়া। আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যদি আপনারা কেউ এই বইটা না পড়ে থাকেন তাহলে পড়ুন। আমি কোয়াইট শিওর আপনারা সবাই হয়তো পড়েছেন, কারণ এই বইটা অনেকটা বেশি মানে ওয়াইডলি রেড ওয়েল সেলিব্রেটেড একটা বই, যে বইটা অলমোস্ট সবাই পড়ে ফেলেছে। তো এই বইটার ব্যাপারে আমার আর কিছু বলার নেই। আমি এবার এই বইটাকে সাইডে রাখবো, সাইডে রেখে আমি আল আরাবিয়ান নোবেল ফ্যাক্টরির ব্যাপারে কিছু কিছু বলবো, কারণ এটার ব্যাপারে আমার কিছু কিছু বলার সত্যি আছে। তো এবার আসছি এই বইটাতে, আল আরাবিয়ান নোবেল ফ্যাক্টরি। এই বইটা দেখতে ভীষণ সুন্দর, এটার হার্ড কাভারে আছে। তো এই বইটা একটুখানি মোটা টাইপের, কারণ এই বইটাতে অনেকগুলো ইনসিডেন্ট রয়েছে। এই বইটা হচ্ছে মানে দ্য প্রোটাগনিস্ট অফ দিস বুক ইজ প্রতাপ। আর প্রতাপ মানে একটা জার্নালিস্ট, যে টরন্টো বেসড একটা জার্নালিস্ট, যে মিডল ইস্টার্ন একটা কান্ট্রিতে, মানে এখানটাতে খানিকটা গালফ কান্ট্রি বলেছে আবার এখানটাতে খানিকটা মিডল ইস্টার্ন কান্ট্রি বলেছে, যাই হোক, যে ওই রিজনটাতে একটা পার্টিকুলার প্রজেক্টের জন্য যায়। আর এই প্রজেক্টের জন্য ওদের মানে টিমের মধ্যে অনেকগুলো মেম্বার ছিল যারা বিভিন্ন কান্ট্রি থেকে গেছে। তো এরকম একটা মাল্টি রিজনাল একটা মানে টিম মিলে ওরা ওখানটাতে একটা প্রজেক্ট করতে যায়।
কিন্তু ওই পার্টিকুলার জায়গাটাতে যাওয়ার জন্যে প্রতাপের একটা আলাদা রিজন ছিল, যেটা হচ্ছে প্রতাপের মানে কলেজ যেতেও একজনকে ভালোবাসতো যার নাম হচ্ছে জ্যাসমিন। এবার প্রতাপ জানতে পারে যে জ্যাসমিন ওখানটাতে রয়েছে ওর ফ্যামিলির সঙ্গে, তো জ্যাসমিনকে দেখার জন্যে বা জ্যাসমিনের সাথে কথাবার্তা বলার জন্যে বা পুরনো ভালোবাসার স্মৃতিচারণ করার জন্য প্রতাপ ওই মানে পার্টিকুলারলি ওই কাজটাকে নেয়। এবার আরেকটা স্টোরিও রয়েছে এখানটাতে। প্রতাপ ইজ ম্যারিড অবভিয়াসলি, প্রতাপ হ্যাজ কিডস, কিন্তু প্রতাপের বউ জানে যে আমার বর আমার সাথে থাকা সত্ত্বেও বা আমার বাচ্চা কাচ্চাদের সাথে থাকা সত্ত্বেও আমাদেরকে অতটা বেশি পরিমাণে হয়তো ভালোবাসা দিতে পারেনি, তাই জন্য প্রতাপের বউ প্রতাপের একটা কন্ডিশন দিয়েছিল, যদি তুমি জাসমিনকে দেখতে পাও ইন আ সার্টেন ডে তাহলে আই লেট ইউ গো, আর যদি তুমি জাসমিনকে না দেখতে পাও বা জাসমিন তোমার সাথে দেখা করার জন্য যদি বাধ্য না হয় তাহলে ইউ আর কমপ্লিটলি বাউন্ড টু মি ফর দ্য এন্টায়ার লাইফ। তো এটা বলে প্রতাপ এই প্রতিজ্ঞা করে নিজের ওয়াইফকে প্রতাপ ওয়েন্ট টু আ কান্ট্রি, ওয়েন্ট টু আ প্লেস উইচ ইজ ইন দ্য মিডল ইস্টার্ন কান্ট্রি। আজকে আমি ভুল বলছি না, গালফ কান্ট্রি বা মিডল ইস্টার্ন কান্ট্রির মধ্যে আমি কনফিউজও হয়ে যাইনি। দিস ইজ বেসড ইন মিডল ইস্টার্ন কান্ট্রি। তো ওখানটাতেও অবভিয়াসলি আরব স্প্রিংয়ের মানে কিছু কিছু আবহাওয়া এসেছিলো অবভিয়াসলি। তো এবার প্রতাপ ওখানটাতে যায় একটা পার্টিকুলার নিয়ে। তো প্রতাপ ওখানে যাওয়ার পর থেকেই মানে বিভিন্ন বিভিন্ন সিচুয়েশন এক্সপিরিয়েন্স করতে থাকে, যে ওখানকার মানুষরা এখানকার অথরিটির এগেনস্টে কতটা অ্যাজিটেটেড, বা পলিটিক্যালি এই জায়গাটা কতটা বেশি পরিমাণে ফ্র্যাজাইল বা ভালনারেবল, বা এখানকার যে সমস্ত টার্ময়েলগুলো অ্যাকচুয়ালিও খবরের কাগজে পড়ছে এখানে তার থেকেও বেশি পরিমাণে জিনিসপত্র হচ্ছে। তো এরকম ধরনের অনেক ইনসিডেন্ট এখানটাতে রয়েছে প্রতাপ যেগুলো ফেস করে। ওখানটাতে গিয়েও জাসমিনকে অনেকবার খোঁজারও চেষ্টা করে, বাট জাসমিন ওয়াজ ইন কমপ্লিট ডিনায়াল টু মিট প্রতাপ অর টু লাইক ইভেন টু থিঙ্ক অ্যাবাউট এ লাইফ উইথ প্রতাপ। তাই জন্য প্রতাপ ওর জাসমিনের সাইডটাকে সাইডে রেখে দেয়। এবার সাডেনলি মানে ওখানটাতে যাওয়ার পর প্রতাপ নিজেকে আরেকটা সিচুয়েশনের মধ্যে ইভলভ করে ফেলে। সেটা হচ্ছে প্রতাপের টিমের মধ্যে আরেকজন মেম্বার ছিল যার নাম হচ্ছে রিয়াজ, যে হু ইজ ফ্রম পাকিস্তান। এবার রিয়াজের সাথে কি করে প্রতাপের মানে কানেকশন হলো, আর রিয়াজের সাথে কিভাবে মানে জ্যাসমিন মানে সিকুয়েল মানে যে প্রিকুয়েল রয়েছে সেটার কি রিলেশনশিপ রয়েছে আমি সেগুলো আসছি না মেন ওয়াইল। তো ওর কাছে রিয়াজের কাছে একটা বই রয়েছে, সেই বইটার নাম আমি ভুলে গেছি, হোল্ড অন, সেই বইটার নাম দেখতে হবে, আর স্প্রিং উইদাউট ফ্রেগ্রেন্স। তো এই বইটা রিয়াজ পড়া হয়ে গেছে। ইভেন রিয়াজ এই বইটা পড়ার সময়তে এমন একটা অ্যাটিটিউড বা এমন একটা বিহেভিয়ার নিয়ে পড়ছে যেন ও কোনো কিছু একটা ম্যানুস্ক্রিপ্ট পড়ছে যেটা কাউকে জানতে দেওয়া যাবে না। মানে এই বইটা এতটাই ফ্রেজাইল, এতটাই ভালনারেবল, এতটাই পবিত্র যে রিয়াজ এই বইটা কারোর সামনে বসে পড়তো না, খুব একা একা লুকিয়ে লুকিয়ে পড়তো। তারপরে তো প্রতাপের অবভিয়াসলি একটা আলাদা মানে সাসপিশিয়াস কিছু একটা হয় প্রতাপের মধ্যে, ও খুব অ্যালার্ট হয়ে যায় যেটা কী পড়ছে, কেন সবসময় সবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে রাখছে। তো তারপর প্রতাপ একটুখানি মানে রিসার্চ করে ওই জায়গাটাতে রিসার্চ করে জানতে পারলো যে এই যে বইটা রয়েছে নো হোল্ড অন আর স্প্রিং উইদাউট ফ্রেগ্রেন্স, এই যে বইটা রয়েছে এই বইটার মধ্যে ওখানকার যে সমস্ত অথরিটি রয়েছে বা পলিটিক্যাল ফিগার রয়েছে তাদেরকে নিয়ে, বা অ্যারব স্প্রিং নামক যে একটা সিচুয়েশন বা ইনসিডেন্ট ক্রিয়েট হয়েছিল অনেক বছর আগে সেটা নিয়ে কিছু কিছু মানে ইললিগাল কথাবার্তা লেখা রয়েছে, যেগুলো মানে ওখানকার মানে যে পলিটিক্যাল অথরিটি তাদের এগেনস্টে। তো সেজন্য ওই বইটা ওখানে কমপ্লিটলি ব্যান্ড। কেউ যদি এই বইটার কোনো কপি নিজের হাতে পায় তাহলে তাকে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে যাওয়া হবে, তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে, বাট অ্যারেস্টের পরে যে তার সাথে কী হবে নোবডি নোজ, কারণ ওখানকার প্রিজনগুলো নাকি একদম শ্যাডোর মতন, একবার ঢুকে গেলে আর খুঁজে পাওয়া যায় না। তো এরকম করেই প্রতাপের খুব মানে সন্দেহ হয়েছিল যে হোয়াট অ্যাকচুয়ালি হি ইজ রিডিং অর হোয়াট ইট ইজ। তো এরকম হওয়ার পর অনেক দিন পর মানে চলছে ওখানটাতে ওদের যে সমস্ত প্রজেক্ট নিয়ে গেছিলো সেটা ওরা করছে, কিন্তু এরকম করতে করতে হট করে একদিন রিয়াজ উধাও হয়ে যায়। এবার উধাও হয়ে রিয়াজ কোথায় যায় কেউ জানতে পারে না। তারপর আবার 3-4 দিন পর আবার রিয়াজ ফিরে আসে। তো ফিরে আসার পর কি হয়, তো রিয়াজের ফিরে আসাটা ওয়াজ আ সারপ্রাইজ টু প্রতাপ, অবভিয়াসলি ভীষণ সারপ্রাইজড হয়ে যায়, কিন্তু সারপ্রাইজ হয়ে গিয়ে কোনো লাভ থাকে না। তো রিয়াজকে জিজ্ঞেস করা হয়, অনেক ধরনের ইন্টারোগেশন করা হয়, বাট রিয়াজ ডি নট আনসার এনি অফ হিজ কোয়েশ্চেন। তো তারপরে রিয়াজ একটা ডিসিশন নেয় যে ও পাকিস্তান ফিরে যাবে কারণ ওর বাবার একটুখানি শরীর খারাপ রয়েছে। তো সবাই এগ্রি করে যে ঠিক আছে ভাই তুমি যাও। তো এরকম হওয়ার পরে যখন রিয়াজ এয়ারপোর্টে যায় তখন এয়ারপোর্ট থেকে হি ওয়াজ অ্যারেস্টেড। কিন্তু কিসের জন্য অ্যারেস্ট করা হয়েছিল, কেন অ্যারেস্ট করা হয়েছিল, কি ঘটনা কি না ঘটনা কেউ জানতে পারে না। তারপর অনেকজনের মাধ্যমে প্রতাপের কাছে খবরটা আসে যে হি ইজ বিন অ্যারেস্টেড, কিন্তু তার অ্যাকচুয়াল রিজন কেউ জানতে পারে না। কিন্তু তার কয়েকদিন পর ওরা একজন মানুষের সাক্ষাৎ পায়, দেখা পায়, মানে প্রতাপের টিম, যার নাম হলো ইয়াসিন।
এবার ইয়াসিনকে ইন্টারোগেট করে ওরা এটা জানতে পারে যে এবার আসে অ্যাকচুয়াল ঘটনা, এবার আসে অ্যাকচুয়াল ক্লাইমেটে, এবার আসছে দ্য সিঙ্ক্রোনাইজেশন বিটুইন দ্য জ্যাসমিন ডেজ অ্যান্ড আল আরাবিয়ান নোবেল ফ্যাক্টরি। তো ইয়াসিনকে কাউন্টার করার পর ওরা অনেক ধরনের কোয়েশ্চেন জানতে মানে কোয়েশ্চেনের আনসার পায়। তার মধ্যে যেটা প্রথম হচ্ছে ইয়াসিন ইজ ইন রিলেশনশিপ উইথ রিয়াজ, মানে ইয়াসিন হচ্ছে রিয়াজের ভাই আর ওরা দুজনের মধ্যে রিলেশন মানে ভাইয়ের। তো ও এখানটাতে এবার রিয়াজের সাথে ইয়াসিনের যে কানেকশনটা মানে কেন রিয়াজ এখানটাতে এসেছে সব কিছু বলছি। তারপর এবার ইয়াসিন কেন কীভাবে সামিরাকে চেনে বা ইয়াসিনকে কেন এই দেশে নিয়ে এসে অ্যারেস্ট করে রাখা হয়েছিল বা কেন ওকে একটা মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপরে তার যখন ওকে ইন্টারোগেশন করে একটা একটা করে সমস্ত কিছুর উত্তর দিতে থাকে। ফার্স্ট কি হয়েছিল, যখন মানে কয়েক বছর আগে ইয়াসিন একটা প্র্যাঙ্ক করেছিল যে ও একজনের ফেক নামে নিজের একটা ইমেল আইডি খুলেছিল। এবার এই ইমেল আইডিটা খোলার পর ও মানে কয়েকজনের সাথে কথোপকথন বা কনভারসেশন এস্টাবলিশ করেছিল, তার মধ্যে সামিরা ওয়াজ ওয়ান। কিন্তু সামিরা মিসটেকেনলি ইয়াসিনের এই ফেক অ্যাকাউন্টটা যেটা ও জাভেদ নামে খুলেছিল, সেই জাভেদকে সামিরা নিজের একজন ক্লোজ ফ্রেন্ড জাভেদ বলে কনসিডার করে সেই জাভেদের কাছে একটা একটা করে সমস্ত ইনফরমেশন দিতে থাকে যে এই সিটিতে কি হচ্ছে কি না হচ্ছে, হাউ দে হ্যাভ বিন সাপ্রেসড, স্পেশালি সামিরা হাউ শি ইজ আন্ডার দ্য হাউস অ্যারেস্ট অ্যান্ড এভরিথিং। একটা একটা করে এই সিটির ঘটনাগুলোকে ইয়াসিনের কাছে অ্যাজ জাভেদ আনফোল্ড করতে থাকে। তো তখনই মানে ইয়াসিন অনেকবার চেষ্টা করেছে সামিরাকে বলার যে দেখো আমি অ্যাকচুয়ালি সেই জাভেদ নই যে জাভেদ ভেবে তুমি আমাকে কথাবার্তাগুলো বলছো, কিন্তু ও একদিন রিয়েলাইজ করে যে সামিরা যদি বেঁচে থাকে বা সামিরাকে যদি বাঁচানো যায় বা প্রত্যেকটা প্রবলেম থেকে যদি মুক্ত করা যায়, আই অ্যাম দ্য লাস্ট স্ট্র। সেই জন্যে এইটা ভেবে ভেবে ইয়াসিন কখনো সামিরার সামনে বলে উঠতে পারেনি যে আই এম নট দ্য অ্যাকচুয়াল জাভেদ। কিন্তু ইয়াসিন সামিরার কাছ থেকে যে ধরনের ইনফরমেশনগুলো কালেক্ট করেছিল, ওর যে ভাই যে রিয়াজ, ও একটা মানে জার্নালিজমে কাজকর্ম করতো, তো ও রিয়াজকে সমস্ত কিছু পাঠিয়েছিল। পাঠানোর পর রিয়াজ ডিসাইডেড টু পাবলিশ অল অফ দ্য ইনফরমেশন অ্যাজ আ বুক। আর সেই বইটারই নাম হচ্ছে যে আ স্প্রিং উইদাউট ফ্রেগ্রেন্স, আই থিঙ্ক ঠিক বলছি, আ স্প্রিং উইদাউট ফ্রেগ্রেন্স। তো এই বইটাকে সামিরাকে একটা কপি পাঠিয়েছিল জাভেদ, কিন্তু সামিরাকে এই কপিটা পাঠানোর পর সমস্ত কিছু তছনছ হয়ে যায়। যখন অথরিটি জানতে পারলো যে এরকম একটা বই চলছে, বাজারে বিক্রি হচ্ছে বা বাজারে এইটার একটা মানে অ্যাভেলেবিলিটি রয়েছে, তখন এই বইটা অবভিয়াসলি ওদের হাতে পৌঁছায়। ওদের হাতে পৌঁছানোর পর ওরা জানতে পারে যে এটা পুরোপুরি আমাদের এই ম্যাজেস্টিক প্লেসকে ক্রিটিসাইজ করে সমস্ত কিছু লেখা হয়েছে। তারপরে এই বইটা করে একটা একটা করে কপি ডিস্ট্রয় করতে থাকে আর সামিরাকে হাউস অ্যারেস্ট করে দেয়। কিন্তু জাভেদ বা ইয়াসিন কিছুতেই সামিরার থটস যে মাথা থেকে মানে শেক করে দিতে পারে না। ও ডিসাইড করে যে ওই সিটিতে যাবে, গিয়ে সামিরাকে খুঁজবে। সেই প্রসিজিওরে ইয়াসিন যে থাকে সে অ্যারেস্টেড হয়ে যায়। আর ইয়াসিনকে রেস্কিউ করার জন্য আবার রিয়াজ ওখান থেকে এই টিমের মধ্যে ডিসগাইজড হয়ে চলে আসে নিজের ভাইকে খুঁজতে, কিন্তু নিজের ভাইকে খুঁজতে গিয়ে ও আলটিমেটলি জেলেই পড়ে যায়। তো এটা হলো ওদের পুরোপুরি স্টোরি। কিন্তু তারপর রিয়াজের যে স্টোরিটা রয়েছে ওটা আস্তে আস্তে একটুখানি শ্যাডোই হয়ে যায়, ওভার শ্যাডো হয়ে যায়, ওটা নিয়ে খুব একটা বেশি পরিমাণে এখানটাতে আমরা জানতে পারি না। এবার এই পুরো প্রসিজিওরের মধ্যে প্রতাপের আরেকজনের সাথে মানে পরিচয় হয় ওখানকার, যাকে ডক্টর মামু বলছে। বেসিক্যালি ওনার একটা নাম রয়েছে, কিন্তু এই বইটাতে ওনার ক্যারেক্টারের নাম হচ্ছে ডক্টর মামু, যে মানে হিজ ম্যাজেস্টির মানে ফ্যামিলি ডক্টর হয়ে কাজকর্ম করে। তো তার সঙ্গে প্রতাপের একটা কানেকশন এস্টাবলিশ হয়। তো সেখানটাতে গিয়ে প্রতাপ ডক্টর মামুর কাছ থেকে অনেক ধরনের ইনফরমেশন পাই, যে ইনফরমেশনগুলো আমি এখান থেকে মানে বলাটা ঠিক হবে না, আপনাদেরকে পড়তে হবে সেই ইনফরমেশনগুলো জানতে গেলে। আর তো ডক্টর মামু যখন মানে লাস্টে এভাবে দেখাচ্ছে কনক্লুশনে যে যখন প্রতাপ সমস্ত কিছু ছেড়ে জাসমিনকে নিজের লাইফে ফিরে পাওয়ার আশা ত্যাগ করে দিয়ে আবার টরন্টো ফিরে যাচ্ছে, তখন ডক্টর মামু ওই দেশটা থেকে নিজের সমস্ত বউ নিয়ে বা ফ্যামিলি নিয়ে ওরাও টরন্টো শিফট করতে যাচ্ছে। এবার ডক্টর মামু প্লেনে ওঠার পর আস্তে আস্তে সমস্ত কিছু ডিসক্লোজ করতে থাকে যে ওনার ওখান থেকে চলে যাওয়ার রিজন কি। তো এবার হচ্ছিল রিজনটা যখন 2011 সাল নাগাদ ডক্টর মামুর কাছ থেকে প্রতাপ সমস্ত ইনফরমেশন একটু একটু করে পেতে থাকে। এবার সেই ইনফরমেশনগুলো কি, সেগুলো হচ্ছে মানে একটা খুব ব্রুটাল ইনসিডেন্ট হয়েছিল, যে ইনসিডেন্টটাকে আমরা জ্যাসমিন এজে লাস্টে পাই, যেভাবে সামিরার বাবাকে খুন করা হয়েছিল, মানে খুব বিচ্ছিরিভাবে স্ট্রে ডগের মতো করে খুন করা হয়েছিল, মানে খুব জঘন্যভাবে যে গাড়িতে পিষে পিষে তাকে খুন করা হয়েছিল। এবার সেই খুনটা কে করেছিল, কারা করেছিল, সেটা আমরা এই বইতে জানতে পারি। মানে পুরো যত সাসপেন্শন এতক্ষণ ধরে ক্রিয়েট হয়েছে সমস্তটার অবসান হতে চলেছে বেসিক্যালি।
তো যখন এই অ্যারব স্প্রিং চলছিল, এই অ্যারব স্প্রিংয়ের সময়তে যখন মানে অপোনেন্ট টিমের 8জন মানুষকে পুলিশরা মানে গুলি করে মেরে দিয়েছিল। এবার যেহেতু ওপোনেন্টদের মধ্যে 8জন মারা গেছে, তো নিজেদের সেফ সাইডে রাখার জন্য দেখাতে হবে যে 8জনের সাথে লড়াই করতে কি আমাদেরও একজন গেছে। আর সেই বালিকা বাগড়া হিসেবে সামিরার বাবাকে পেয়েছিল, যাকে আর ওপোনেন্টরা কেউ মারেনি বা আলিও মারেনি। যাকে মারা হয়েছিল আই গেস বা একটুখানি ব্লারিভাবে রাখা হয় যে অথরিটি বা পুলিশ কোনো লোক পাঠিয়ে আলির গাড়ি চুরি করে সেই গাড়িতে গিয়ে সামিরার ফাদারকে খুন করা হয়েছিল। আর ইভেন যখন তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় তখন এটা বলা হচ্ছিল যে তাকে বাঁচানো যেত, কিন্তু যেহেতু মারতে হবে তাকে, মানে দেখাতে হবে যে আমাদেরও একটা লোক ডাউন হয়েছে, তো সে যেহেতু সামিরার বাবা পুলিশের চাকরি করতো, তো সেজন্যে ওকে মানে সামিরার ফাদারকে ইচ্ছে করে মানে বিট্রিয়ালের মাধ্যমে ওনাকে খুন করা হয়েছে। তো এই শকিং ব্যাপারটাকে ডক্টর বাবু কিছুতে অ্যাকসেপ্ট করতে পারেনি বলে ওখান থেকে ওরা ছেড়ে দিয়ে টরন্টোকে শিফট করতে চাইছে, কারণ কি এগুলো তো অবভিয়াসলি ধর্মে সইবে না, কারণ এরকম একটা বিচ্ছিরি জিনিস। তো এই দুটো হলো জ্যাসমিন ডেইজ আর আল আরাবিয়ান নোবেল ফ্যাক্টরির গল্প দুটো। এই গল্পের মধ্যে ক্রিটিসিজমের কিছু নেই, মানে ক্রিটিসিজম ইন দ্য সেন্স পজিটিভলি ক্রিটিসাইজ করারও এখানটাতে কিছু নেই। যা যা রয়েছে সেগুলো আপনাদেরকে পড়তে হবে। আপনারা যদি কেউ না পড়ে থাকেন এই গল্প দুটো, তাহলে প্লিজ গো ফর ইট, ইউ গাইজ উইল ডেফিনেটলি লাইক ইট। আর আমি এই গল্প দুটোর ব্যাপারে অনেক কিছু লিখেছি আমার যেগুলো মাথায় এসে অন মাই ইনস্টাগ্রাম হ্যান্ডেল। ইফ ইউ গাইজ ফিল টু রিড দেম, ফিল ফ্রি অবভিয়াসলি। আর এই দুটো হচ্ছে এই মানে সিকুয়েল আর প্রিকুয়েল, হ্যাঁ ঠিক বলেছি। তো আপনারা পড়ুন এই গল্পের বই দুটো, পড়ে আপনাদের কী কী মনে হয় কি না হয় সেগুলো আমাকে জানাতে একদমই মানে দ্বিধাবোধ করবেন না। তো এবার আমি যে গল্পের বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বডি অ্যান্ড ব্লাড। তো বডি অ্যান্ড ব্লাড গল্পটা খুবই রিসেন্ট লেখা বেনিয়ামিনের। এই গল্পটা মানে ভীষণ সুন্দর একটা মানে আমাদের আজকালকার সমাজের একটা খুব কারেন্ট টপিক নিয়ে কথাবার্তা বলেছে এখানটাতে, যে মানুষকে আন্ডার দ্য গার্ব অফ খ্রিশ্চানিটি অর আন্ডার দ্য গার্ব অফ সামথিং রিলিজিয়াস, আন্ডার দ্য গার্ব অফ লাইক বিং ডিসগাইজড অ্যাজ সাম সেভিয়ার, কী করে মানুষকে সবসময়তে বিট্রে করা হচ্ছে। ইভেন আমাদের এখানকার যে সমস্ত হেলথ ইনস্টিটিউশনগুলো রয়েছে তারাও শুধুমাত্র একটুখানি পেটি মানে বেনিফিটের জন্যে মানুষ ওদেরকে বিট্রে করতে ছাড়ছে না। তো সেগুলো নিয়ে আমাদের এই বইটাতে খুব সুন্দর করে বলা রয়েছে। কিন্তু এই বইটাতে ঢোকার আগে আমি কিছু জিনিসপত্র বলতে চাই এই বইটার ব্যাপারে। প্রথম এই বইটা ইজ নট লাইক দ্য রেস্ট অফ দ্য বেনিয়ামিনস রাইটিং, মানে নট লাইক গোড ডে, ইজ নট লাইক জাসমিন, ইজ নট লাইক এনিথিং এলস। এই বইটাতে একটুখানি ড্রামাটিজম বা ড্রামাটিক অ্যাসপেক্টস একটুখানি বেশি রয়েছে, লিটারেরি অ্যাসপেক্ট একটুখানি কম রয়েছে। এই বইটার ওপরে যদি অ্যাডাপ্টেশন করে মুভি করা হয় তাহলে হয়তো সেটা অনেকটা বেশি সুন্দর হবে। পড়ার সময় আমার মনে হচ্ছে যে আমি একটুখানি মুভি দেখছি, বাই দ্য ওয়ে সেদিকে না গিয়ে। তো এই বইটা একটা ইনসিডেন্টকে সার্কেল করে করা হয়েছে, যেটা হচ্ছে মিথুন নামে মিথুন নামে একটা ক্যারেক্টার রয়েছে, যে কোনো একটা হিট অ্যান্ড রান অ্যাক্সিডেন্টে মানে মারা যায়। কিন্তু যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখন কিন্তু মানে এমন কিছু ফেটালিটি হয়নি, খুব একটা বেশি পরিমাণে যে ভীষণ ইনজুরি হয়েছিল সেরকমও কিছু হয়নি। কিন্তু সাডেনলি আফটার 2 to 3 days মিথুন ডাইড ফর হোয়াট রিজন নোবডি নোজ। যখন জিজ্ঞেস করা হয়েছিল ইনস্টিটিউশনে যে হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড হিজ ডেথ, তখন এটাই বলা হয়েছিল যে ওর অনেকটা বেশি পরিমাণে ব্রেন ড্যামেজ হয়ে গেছিলো, হ্যামারেজ হয়ে গেছিলো, আর অনেকটা বেশি পরিমাণে ব্লিডিং হয়েছে, অ্যান্ড দ্যাট কজড হিজ ডেথ। কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়, এটার মধ্যে অনেক কিছু সাসপিশিয়াস মানে ইনসিডেন্ট রয়েছে, অনেক কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো হওয়া উচিত না, বাট সেগুলো আমাদের ইন্ডিয়াতে হচ্ছে একটু একটু করে, অবভিয়াসলি হচ্ছে। আমি আবার মানে পলিটিক্যাল অ্যাসপেক্টের দিকে ঢুকতে চাইছি না, কিন্তু মানে বেনিয়ামিনের রেখাগুলো এরকমই যেগুলো আমাদের প্রত্যেক দিনকার বা প্রত্যেক দিন সোশ্যাল বা পলিটিক্যাল অ্যাসপেক্টগুলোকে অনেকটা বেশি পরিমাণে কানেক্ট করে লেখার চেষ্টা করা হয়েছে। তো যখন ওনার বই পড়া হবে, দিস ইজ কমপ্লিটলি আনঅ্যাভয়েডেবল টু অ্যাভয়েড, লাইক দ্য পলিটিক্যাল অ্যাসপেক্টস আর কমপ্লিটলি আনঅ্যাভয়েডেবল, করা যাবে না। কারণ কি অনেক কিছু রয়েছে যেগুলো রিলিজিয়ন রিলেটেড বা পলিটিক্স রিলেটেড। তো আমি ওগুলোর মধ্যে না গিয়ে শুধু গল্পের আউটলাইনটা আপনাদেরকে একটুখানি বলবো। মিথুন ইজ এ পার্সন who died in an accident. তো মিথুনের একজন গার্লফ্রেন্ড রয়েছে যার নাম হলো সন্ধ্যা। কিন্তু বইটার প্রথম দিকে পড়ে আমি ঠিক অতটা বেশি ভালো করে রিলেশনশিপগুলোকে এস্টাবলিশ করা যায় না। গল্পটা আস্তে আস্তে পড়তে পড়তে রিলেশনশিপগুলো খুব সুন্দরভাবে এস্টাবলিশ হয়ে যায়। তো ওরা সবাই এমএনসিতে কাজ করে, তো সন্ধ্যাও এমএনসিতে কাজ করে, মিথুনও তাই কাজ করে। আবার ওদের যে দুজন বন্ধু রয়েছে ঋতু অ্যান্ড রাজেশ, ওরাও মানে দিল্লিতে থাকে আর ওখানকার কোনো না কোনো এমএনসিতে কাজকর্ম করে। এবার যেহেতু মানে ওদের যে চারজন মানুষ রয়েছে, ওদের চারজনের মধ্যে একটা লিঙ্ক রয়েছে যেটার মাধ্যমে ওরা সবাই মানে সবাই চারজনের সাথে পরিচিত হয়েছে। সেটা হচ্ছে ওরা কোনো না কোনো খ্রিশ্চান মানে সোশ্যাল ওয়ার্ক করে, মানে ওরা সবাই খ্রিশ্চানিটিতে কনভার্টেড হয়েছে।
হওয়ার পর ওরা প্রত্যেকটা মানে প্রত্যেকেই কোনো না কোনো অর্গানাইজেশন মানে খ্রিশ্চান অর্গানাইজেশনের আন্ডারে থেকে সোশ্যাল ওয়ার্ক করে, আর এই অর্গানাইজেশনগুলোই ওদের টপ এমএনসিগুলোতে চাকরি দিতে সাহায্য করেছে, ঠিক আছে, মানে ফান্ডিং দিয়ে বা অন্যান্য কিছু দিয়ে ওদেরকে এখানে এখানে চাকরি দিতে সাহায্য করেছে। তো সেই জন্য অবভিয়াসলি যখন আপনাকে কেউ এতটা বেশি একটা সাহায্য করছে, আপনি তার প্রতি কোনো না কোনোভাবে অব্লিগেশনে বাধা পড়েই যান, আপনাকে কোনো না কোনো কাজকর্ম করতে হয়। তো ওদেরকে অর্গানাইজেশন থেকে এটাই বলা হয়েছে যে তোমরা প্রত্যেকদিন 2 থেকে 3টে করে মানুষপত্র আমাদের মানে মানুষজন আমাদের অর্গানাইজেশনে নিয়ে আসবে, মানে বিভিন্ন কথাবার্তা বলে, ভালো কথাবার্তা বলে বা কখনো কখনো ব্ল্যাকমেল করেও নিয়ে আসবে। আর তাতে কি হবে, আমাদের এই অর্গানাইজেশনটা আস্তে আস্তে এক্সপান্ড করবে। কিন্তু সবাই মানে এই যে 4জন ক্যারেক্টার রয়েছে, সন্ধ্যা, ঋতু আর রাজে, সবাই এই জিনিসটার মধ্যে কোনো রকম কোনো ভুল দেখতে পায়নি। বাট মিথুন ওয়াজ দ্য পার্সন যে এই ধরনের একটা প্রসিডিউরের মধ্যে একটুখানি মানে ভুল খুঁজে পেয়েছিল, কিন্তু কি ভুল সেটা মানে তখনও পর্যন্ত মিথুন কাউকে বলেনি। কিন্তু মানে অর্গানাইজেশন তোমাকে কম্পেল করবে, মানে আস্তে আস্তে তুমি অর্গানাইজেশনটাকে সার্ভ করতে করতে ওদের কাঠপুতুল হয়ে যাবে, মানে ওরা যা বলবে তোমাকে তাই করতে হবে। সো পাপেট পাপেট হতে মিথুন চায়নি, তাই জন্য মিথুন হয়তো কাজকর্ম ছেড়েও দিয়েছিল নিজে, মানে মিথুন একটা পোয়েট হতে চাইতো, মিথুন কিছু নভেল লিখতে চাইতো বা কিছু করতে চাইতো এই ধরনের ওপরে মিথুনের সরি তো মিথুনের খুব একটা ইন্টারেস্ট ছিল। আর তারপরে আমরা গল্পের শেষে গিয়ে দেখতে পাই যে ওর যে ডিনায়াল ছিল বা ওর যে ডিসেন্ট ছিল সেটাই ওর মৃত্যুর জন্য দায়ী, মানে সেটাই ওকে মেরে ফেলে। কিন্তু সেটা ছাড়া মানে গল্পটা আমি এবার আপনাদেরকে একটুখানি বলি। মিথুনের সাথে সন্ধ্যার রিলেশনশিপ রয়েছে, ওরা একটা ভালো মানে জায়গায় রয়েছে, সবাই মিলে খুব খুশি রয়েছে। সাডেনলি একদিন মিথুন একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, যেটাতে মরার কোনো কারণ ছিল না। তারপরে সন্ধ্যা মানে খুব একটা বেশি পরিমাণে এই এই জিনিসটার ভেতরে ঢুকতে চায়নি, কারণ কি সন্ধ্যা মিথুনের মৃত্যুতে মানে সন্ধ্যা ওয়াজ প্রিভিয়াসলি ম্যারিড, বাট ফর সাম রিজন সন্ধ্যা ওয়াজ সেপারেটেড ফ্রম হার লাইক এক্স হাজব্যান্ড অ্যান্ড শি ফেল ইন লাভ উইথ মিথুন। তো সন্ধ্যা খুব মানে ভেতর থেকে ভীষণ ভেঙে গেছিলো। সন্ধ্যা এটার মধ্যে খুব একটা বেশি পরিমাণে ঢুকতে চায়নি, কিন্তু যে পুরো জিনিসটাকে ডিসক্লোজ করার জন্য ইনিশিয়েটিভ নিয়েছিল দ্যাট ইজ ঋতু। ঋতু এই পুরো জিনিসটাকে ডিসক্লোজ করে, এইভাবে ডিসক্লোজ করে যে মানে অনেকেই রয়েছে মানে এই যে খ্রিশ্চানিটির নামে বা মানে তোমার সবার পাশে থাকার নাম করে মানুষকে বিট্রে করছে। তো ঋতু ইজ দ্য ওয়ান পার্সন যে সমস্ত জিনিসপত্রগুলোকে সামনে আনে। অবভিয়াসলি সামনে আনার পর ওদেরকে তো এমনি এমনি বসিয়ে খাওয়াবে না। তারপর ওদের মানে এবার 3জনের ওপরে সন্ধ্যা, মিথুন সন্ধ্যা, রাজেশ আর ঋতুর ওপরে একটা লাইফ থ্রেট চলে আসে। ওদেরকে অনেকভাবে থ্রেট করা হয়, ওদের ফ্যামিলিকে বলা হয় যে এইগুলো থেকে বেরিয়ে আসতে, কিন্তু ওরা ভয় না পেয়ে কন্টিনিউয়াসলি ওগুলোর এগেনস্টেই কাজ করতে থাকে। আর ওরা একটা খুব সুন্দর মানে খুব সুন্দর বলতে খুবই বাজে একটা জিনিস ডিসকভার করে যে খ্রিশ্চানিটির নামে কিভাবে মানুষকে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, মানুষের সাথে মানুষদেরকে প্রথমে এই অর্গানাইজেশনগুলোতে আনা হচ্ছে, তারপর ওদের মধ্যেই অনেককে দিয়ে অ্যাক্টিং করিয়ে দেখানো হচ্ছে যে মানে আমাদের বিলাভেড জিসাস ক্রাইস্টের দয়ায় কৃপায় ওদের রোগ সেরে গেছে, ওদের ফ্যামিলিতে যে ক্রাইসিস চলছিল সেগুলো সেরে গেছে, মানে সেগুলো সলভ হয়ে গেছে, মানুষজন এখন ভীষণ ভালো আছে। আর এই প্রত্যেকটা জিনিস অ্যাক্টিং করা হতো যাতে বেশি থেকে বেশি মানুষ মানে ওইগুলোতে যোগদান করে, মানে ওই অর্গানাইজেশনগুলোতে যোগদান করে। বেসিক্যালি এটা একটা খুব নোংরা অর্গান ট্রেড টাইপের রিলেটেড মানে জিনিসপত্রের সাথে রিলেটেড ছিল। আর এই যে মানে খুব সুন্দরভাবে অর্গানাইজেশন বানিয়ে প্রত্যেকটা মানুষকে ওর মধ্যে ডেকে নিয়ে এসেও একটা বাজে কাজ করা হতো। তো এটা যখন মানে ডিসক্লোজ হয়ে যায় তখন ওদের অবভিয়াসলি ওদের পক্ষে দিল্লিতে থাকা সম্ভব না, যে যার লাইফে মুভ অন করে যায়। তো এই গল্পটার মধ্যে সেরকম করে মানে গল্পগুলো বলার মতন বেসিক্যালি কিচ্ছু নেই, এখানটাতে সুন্দর করে লোক বসিয়ে গল্প বলার মধ্যে যাবে না। কিন্তু এই গল্পের বইগুলো আপনাদেরকে পড়তে হবে, আপনারা যদি না পড়ে থাকেন। বডি অ্যান্ড ব্লাডটা আমি খুব একটা বেশি রেকমেন্ড করছি না, কারণ কি যদি ডিকশন ওয়াইজ দেখি তাহলে এখানটাতে সেরকম করে কিছু বলার নেই, কিন্তু যদি গল্প ওয়াইজ বা টপিক ওয়াইজ দেখি তাহলে এই বইটা সত্যিই সুন্দর। ইউ গাইজ ক্যান গো ফর ইট। তো এবার আমি বেশি বাড়াবো না, আমার ভিডিও বাড়তে বাড়তে অনেক বড় হয়ে যাচ্ছে। এবার আমি যে বইটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছিল গোড ডেজ। গোড ডেজ বইটা আমি হাসলাম কেন তার একটা রিজন রয়েছে। মানে এই বইটাতে একজন পার্সন রয়েছে যার নাম হলো নাজিব, যে কেরালার কোনো একটা জায়গায় থাকে। তো সেখানে ও স্যান্ড মাইনের কাজ করে। এবার স্যান্ড মাইনের কাজের খুব একটা বেশি প্রফিট হচ্ছে না, কারণ ওর মা রয়েছে, ওর বউ রয়েছে, ওর বউ অন্তঃসত্ত্বা বাচ্চা হবে খুব রিসেন্টলি। তো সব জিনিসটাকে খুব সুন্দরভাবে সাস্টেইন করার জন্যে ওকে মানে ওর ইচ্ছে হয় যে ও কোনো একটা গালফ কান্ট্রিতে গিয়ে অনেক টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসবে, নিয়ে এসে একটা খুব সুন্দরভাবে লাইফ সবাইকে গিফট করবে। তো এই লাইফটা গিফট করার আশায় বা একটা খুব ডিসেন্ট লিভিং আর্ন করার আশাতে ওর স্যান্ড মাইনের কাজ ছেড়ে গালফ কান্ট্রিতে যায়। কিন্তু ওখানটাতে যাওয়ার পর ও একটা জঘন্য ঘটনার মধ্যে ফেসে যায়।
যে ও মানে গেছিলো ওখানটাতে কোনো একটা লেবারের কাজ করার জন্য, বাট হি এন্ডেড আপ ইন আ মাসারা। এবার না হোয়াট ইজ মাসারা, এটা হচ্ছিল একটা গোট ফার্ম ইন আরবিয়ান ল্যাঙ্গুয়েজ। তো ওখানটাতে যাওয়ার পরে ওকে খুব জঘন্যভাবে খাটানো হয়। মানে খাটানোর থেকে বড় কথা, মানে এই গল্পটা খুব সুন্দর হিউমারাসলি পোট্রে করা হয়েছে। মানে ঘটনাগুলো পড়ে মনেই হবে আপনাদেরকে যে আপনারা মানে একটা খুব মানে খুব বিচ্ছিরি, মানে অবভিয়াসলি কোনো একটা ডেজার্টের মধ্যে যেই মানুষটার, মানে আমি কিছু কিছু এক্সাম্পল দিচ্ছি, যে এই মানুষটা সবসময় যে জল মানে জল দেখেছে, জল নিয়ে থেকেছে। অবভিয়াসলি আমাদের এটাতে জল ডেফিসিয়েন্ট তো একদমই নয়, আমাদের এখানে জলের বিশাল অ্যাবান্ডেন্স না থাকলেও বেশ আমরা ভালোভাবেই জল নিয়ে থাকি। তো যেই মানুষটা সারা জীবন জলে থেকেছে, সেই মানুষটা সাডেনলি একটা গালফ রিজনে মরুভূমির মধ্যে কী করে থাকবে। ইভেন এমনও অনেক সময় ইনসিডেন্ট হয়েছে যেখানটাতে মানে ও নেচার স্কলে সাড়া দেওয়ার পরও সে নিজেকে ওয়াশ করার মতন জল পায়নি। তো প্রথম 2 থেকে 3 দিন ও যখন এভাবে কাটিয়েছে, তখন লাইফ ওয়াজ কমপ্লিটলি আনবিয়ারেবল। মানে ও আর ওখানে থাকতে পারছিল না, বাট তবুও ওখান থেকে বেরিয়ে আসার কোনো মানে উপায় ছিল না, বিকজ হি ইজ কমপ্লিটলি, নট কমপ্লিটলি, বাট হি ওয়াজ সামওয়াট ইন দ্য মিডল অফ দ্য ডেজার্ট। তো ওখানটাতে আশেপাশে শুধু বালি, মানে বালি বলতে একদম কমপ্লিট বালি না, ও যেখানটাতে থাকতো সেখানটাতে অনেক বড় বড় রক ছিল, আর খুবই মানে টোপোগ্রাফি ওয়াজ কমপ্লিট ট্রিলেস অ্যান্ড ওয়াটারলেস। তো ইভেন ওখানে যে মানে জলের ট্যাঙ্ক, মানে জল দেওয়া হতো, সেই জলগুলোকে যথেচ্ছভাবে ইউজ করা যেত না, সব দিন গিয়ে স্নান করা যেত না। মানে ও ওখানটাতে 3 বছর 19 ডেজ মানে সামথিং কিছু ছিল, একদিনও স্নান করতে পেরেছে না ঠিকঠাকভাবে, সেটা সন্দেহ। শুধুমাত্র খাবারের জন্য একটুখানি জল ছিল, তো সেটুকুনি দিয়ে ওদেরকে প্রত্যেকদিন সাস্টেইন করতে হতো। তো প্রথমে ও যখন ওখানটাতে গেছিলো, তখন ওখানটাতে ওর সাথে আরেকজন লোক ছিল, যাকে ও স্কেরি ফিগার বলে নামকরণ করেছিল, কারণ কি মানে ওদের গা থেকে ভীষণ দুর্গন্ধ বেরোতো অবভিয়াসলি। আর কেউ স্নান ধান করতো না, বড় বড় বিয়ার্ড ছিল, মানে খুব বিচ্ছিরি একটা মানে ভয়ঙ্কর দৈত্যাকৃতির একটা মানুষ, যাকে ও স্কেরি ফিগার বলেছিল। তো নাজিম যখন ওখানটাতে যায়, স্কেরি ফিগার অবভিয়াসলি পালিয়ে যায়, কারণ ওখান থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু নাজিবকে ওখানটাতেই 3 বছর থাকতে হয়, 3 বছর সারভাইভ করতে হয়। আর এই 3 বছরের মধ্যে ও অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে। ওখানটাতে ইভেন যে গোট ফার্মে থাকতো, ও নিজেকেও আস্তে আস্তে গোটদের সাথে থেকে থেকে নিজেকে গোট ভাবতে স্টার্ট করে দিয়েছিল, যে আমিও ছাগল, মাঝে মাঝে যদি আমি খাবার দাবার না পাই, মানে ওই ছাগলের মানে ছাগলরা যা খায় ওইগুলোও মাঝে মাঝে খেয়ে জল খেয়ে নিজেকে সাস্টেইন করতো। আর এখানটাতে আরও অনেক ইনসিডেন্ট ঘটেছিল ওখানে গোট ফার্মে থাকার সময়তে, সেগুলো এই বইটাতে খুব সুন্দর করে বলে দেওয়া রয়েছে। আর এই গল্পের বইটা একটা জিনিসকে খুব ভালোভাবে পোর্ট্রে করে, যেটা হচ্ছে আমাদের মানে মানে যে আরবিয়ান কান্ট্রিগুলো রয়েছে বা গালফ কান্ট্রি, সেখান থেকে সব থেকে বেশি সংখ্যক যারা এক্সপ্যাট রয়েছে, সে দে অল বিলং টু ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়ার স্পেশালি যে সমস্ত সাউদার্ন স্টেটগুলো রয়েছে, ওখান থেকে মানুষজন, অনেক অসংখ্য পরিমাণ মানুষজন গালফ রিজনে গিয়ে আর্নিং করতে চায় ভালোভাবে। কেউ কেউ হয়তো সাকসেসফুল হয় খুব ভালোভাবে আর্ন করতে, কিন্তু অনেক মানুষ রয়েছে যারা সাকসেসফুল হয় না, তারা খুব বিচ্ছিরভাবে ব্রুটালি বিট্রেড হয়, আর হওয়ার পর তারা এরকম কোনো একটা লেবার ফার্মে বা কোনো একটা গোট ফার্মে বা খুব বাজে রকমের কাজে নিজেদেরকে বেস্ট করতে হয়, কিছু করার থাকে না। আবার অনেক সময় তো অনেকে টাকা পয়সাও পায় না। তো এর থেকে বাঁচার জন্যে যখন নাজিব আলটিমেটলি ওই মাসারা থেকে পালিয়ে আসলো, পালিয়ে আসার পর নাজিব একটা খুব অবভিয়াসলি একটা বেনিভোলেন্ট লোকের হাতে পড়ে। সে ওকে বাধ্য করে যে তুমি এখানটাতে যেহেতু এসেছো, তুমি নিজেকে অ্যারেস্ট করিয়ে নাও, আর অ্যারেস্ট করিয়ে নেওয়াটাই তোমার কাছে একদম সব থেকে ইজি উপায় এখান থেকে ডিপোর্টেশন হওয়ার। সরি। তো নাজিব এরকম করে নিজেকে অ্যারেস্ট করিয়ে নেয়। এবার যখন অ্যারেস্ট হওয়ার পরে ওখানটাতে, এবার অ্যারেস্ট হওয়ার পরে মানে ওর প্রিজন ওয়ার্ল্ডটাকে সব থেকে বেশি সুন্দর মনে হতো, কারণ ওখানটাতে স্নান করার জন্য জল ছিল, ঠিকঠাক সময় মতন খাওয়া দাওয়া ছিল। তো ওখানটাতে ও 3 থেকে 4 মাস খুব ভালোভাবে কাটিয়েছে। কাটানোর পর ওখানটাতে এমন হয় যে মানে সবাইকে লাইন দিয়ে, মানে যত প্রিজনাররা রয়েছে সবাইকে লাইন দিয়ে দাঁড় করানো হয়। তারপরে সবার যে আরবাব মানে বস ওদের ল্যাঙ্গুয়েজে, ওরা আসে, ওরা এসে যদি আইডেন্টিফাই করতে পারে ওদেরকে নিয়ে চলে যায়, আর তারপর ওদের আর কোনো খোঁজ পাওয়া যায় না, খুবই ব্রুটাল কন্ডিশন হয় তাদের। কিন্তু যাদের খোঁজ পাওয়া যায় না, যারা ওখানটাতে থেকে যায়, তাদের কোনো না কোনোভাবে ডিপোর্টেশন হয়ে যায়। তো নাজিবও এই আশাতে নিজেকে অ্যারেস্ট করিয়ে নেয়। করিয়ে নেওয়ার পরে এমন একদিন আসে যেখানটাতে ওর আরবাব আসে। আসার পর ওকে কিছুক্ষণ ভালো করে অবজার্ভ করে। অবজার্ভ করার পর ও নাজিবের কাঁধে জাস্ট হাতটা রেখে পাশের মানুষের সাথে চলে যায়। তো নাজিব ভাবছে কী হলো, হঠাৎ করে সাডেনলি এত বেনিভোলেন্স দেখাচ্ছে কেন, আমাকে এত দয়া থেকে আসলো। তারপর একটা পুলিশের কাছ থেকে ও জানতে পারে যে ওর আরবাব ওকে এটাই মানে পুলিশটাকে এটা বলে গেছিলো যে আমি এর পাসপোর্টের দায়িত্বে নেই, যদি আমি এর পাসপোর্টের দায়িত্বে থাকতাম তাহলে আমি ওকে টানতে টানতে এখান থেকে নিয়ে যেতাম। তখন নাজিব রিয়েলাইজ করলো যে ও অ্যাকচুয়ালি ওখানটাতে ওই জায়গায় যাওয়ার জন্য আসেনি, ওখানটাতে
যাওয়ার জন্য কোনো অন্যই একটা লোক এসেছিলো, কিন্তু আনফর্চুনেটলি অন্যের মিসফরচুন ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। ও ওখানেতে গেছিলো অন্য কোনো কাজ করার জন্য। তো যাই হোক, এভাবে হওয়ার পর ওর ডিপোর্টেশন হয়ে যায়। ও নিজের দেশে ফিরে আসে, নিজের স্টেটে ফিরে আসে। ফিরে আসার পরে তারপরে আবার মানে যাই হোক সিচুয়েশন ভালো হয়ে যায়, ভুলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু গল্পটা শেষ পর্যন্ত আমি পড়ে বুঝতে পারলাম যে এই গল্পটা সত্যি একটা ট্রু ইভেন্টের ওপরে বেস করে লেখা রয়েছে। নাজিব একজন অ্যাকচুয়ালি এক্সিস্ট করছিল, মানে ওই সাউথ ইন্ডিয়ান কোনো একটা স্টেটে। ওর লাইফের ওপরে বেস করে ও অ্যাকচুয়ালি এই জিনিসপত্রগুলোকে এক্সপিরিয়েন্স করেছে, আর ওর লাইফের ওপরে বেস করে এই গল্পটা লেখা হয়েছে। তো আজকের মতো আমার গল্প, কথাবার্তা, কনভারসেশন এখানটাতেই শেষ হয়ে যাচ্ছে। আমি আজকে আর বেশি খুব একটা বাড়াবো না। I hope you guys have liked my today's video. If so, then we would be very glad if you guys come and visit our channel again. আর আমি নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। So till then, all of you guys take care of yourself and your loved one. Bye bye.